This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে নজর রাখতে হবে মালদার দিকে, কারণ আবারও কি কোথাও মালদায় একটা বড় গেম প্ল্যান বা বড় ছক করা হয়েছিল। কারণ তৃণমূল কর্মী খুনের পর এবার টার্গেট তৃণমূল বিধায়ক। এই প্রশ্ন উঠছে কারণ সাবিত্রী মিত্রর গাড়িতে পর ধাক্কা আরেকটি গাড়ির। খুনের চেষ্টার অভিযোগ তুলছেন খোদ মানিকচকের বিধায়ক, তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। গাড়ি ঘিরে ধরে গুলি করার ছক ছিল, বড় গেম প্ল্যান করা হয়েছে দলেরই একাংশের বিরুদ্ধে। ষড়যন্ত্রের ইঙ্গিত সাবিত্রীর, জেলা নেতৃত্বকে নয়। হামলার কথা জানিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে, নিজেই জানিয়েছেন মানিকচকের তৃণমূল বিধায়ক। আমি মনে করছি যেটা একটা ষড়যন্ত্র করে, এটা একটা বড় গেম প্ল্যান কিছু আছে এর পিছনে। আমি আজও বুঝতে পারছি না এটা কেন হলো, কিন্তু আমি সুব্রতদাকে একটা SMS করে জানিয়েছিলাম। অনেক রাত হয়েছিল, আর সবসময় ডিস্টার্ব কাউকে করি না, যেটা হয়েছে দেখা যাবে, প্রশাসন দেখছেন, এই জন্য আমি একটা খালি SMS করেছি। না, আপনার মনে হয়েছে যে জেলার কাউকে জানানোর থেকে রাজ্যকে বেশি জানানো জরুরি? রাজ্যকে জানানো বেশি জরুরি ছিল। আর এর আগেও এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটছিল। আমি ববিদা এসেছিলেন মালদাতে বাবলার কেসটাতে, তখন আমি ববিদাকে কিছু পার্সোনালি বলেছিলাম। ববিদা বলল ঠিক আছে আমি দেখছি। তো পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক না কি হচ্ছে। না, তবে আমি নিরাপত্তাহীন ফিল করছি। সেখানে কি সামনে বিধানসভা নির্বাচন আছে, সেখানে কি কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য যাকে আপনাকে সরিয়ে দিলে কারো সুবিধা হবে? হতে পারে, সেটা হতে পারে। এরকম মানসিকতা কিছু কিছু লোকের আছে, সেটা হতে পারে। এবং আমি কারা আমাকে এই ব্যাপারে ডিস্টার্ব করে আমি পার্টিকে জানিয়েছি। খোদ শাসক দলের বিধায়ক তিনি নিরাপদ বোধ করছেন না মালদার আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিরোধী রাজনৈতিক দলগুলি তো রাজনীতি করবে, সেটা তো স্বাভাবিক। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, তার পাল্টা ফিরহাদ হাকিম কি বলছেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনুন। বলুন তাহলে কারা হুমকি দিচ্ছে, কাদের তরফ থেকে ভয়ের তিনি আভাস পাচ্ছেন, সেটা তো পরিষ্কার করে বলতে হবে। যে তৃণমূল নেতা খুন হয়েছিল, বাবলা সরকার, সে তো খুন হয়েছে তৃণমূল নেতাদের দ্বারাই, অ্যারেস্ট হয়েছে তৃণমূল নেতাই। অর্থাৎ তৃণমূলের মধ্যে পয়সার ভাগাভাগি, এমনকি ব্যারাকপুরেও তাই, পয়সার ভাগাভাগি, তোলাবাজি, বালি, মদ, লোটো কে চালাবে, এই নিয়ে লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের। এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে আমাদের বিজেপির এবং সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। মানুষ এখন চাইছে যে এর থেকে মুক্তি চায়, মানুষ মুক্তির জন্য অপেক্ষা করছে, মুক্তি বিজেপি দেবে। হ্যাঁ, বলেছে, ওটা আমি পুলিশকে বলেছি ইনকোয়ারি করতে, দেখে নিচ্ছে। উনি সুব্রত বক্সিকেও ফোন করেছিলেন, সবাইকে করেছেন। উনি বলেছেন এটা খুব সিরিয়াস ম্যাটার। আমরা পুলিশ সুপারকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি দেখে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করবে। না, মুখ্যমন্ত্রী তার নিজের দলের MLA মন্ত্রীদেরকে, নেতাদেরকেই প্রোটেকশান দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব না। তবে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন যে শুধুমাত্র মালদায় উঠছে তা নয়, নৈহাটিতেও, সেখানেও বারবার গুলি চালানোর ঘটনা, তৃণমূল কর্মী খুনের ঘটনা। এবার তৃণমূল কর্মী খুনের 48 ঘন্টা পর গ্রেপ্তার করা হলো একজনকে। নতুন সিপি দায়িত্ব নেওয়ার পরই এই তৎপরতা। এখনো অধরা মূল অভিযুক্ত। গতকাল রাতভর তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্তোষ যাদব খুনে আগেই 4 জনকে আটক করা হয়েছে। গতকাল রাতে আরো একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। মূল অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। নৈহাটে তৃণমূল কর্মী খুন, নৃশংস ঘটনা। মাথা থেতলে, ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়। এবং এই ঘটনার পর সিপিতেও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি পদে বদল হয়। সেই নতুন সিপি তিনি দায়িত্ব নেওয়ার পরে একজনকে গ্রেপ্তার করা হয়। যদিও এই ঘটনায় আগেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, গতকাল রাতে একজনকে গ্রেপ্তার করে ঠিক কি কারণে এই ঘটনা, কারা এই ঘটনার সঙ্গে আরো বেশি জড়িয়ে রয়েছে এবং মূল অভিযুক্ত তিনি এখনো পর্যন্ত অধরা। এই ঘটনায় ইতিমধ্যে তদন্তকারী পুলিশ অফিসাররা তারা জিজ্ঞাসাবাদ করছেন। মূল
অভিযুক্তদের খোঁজেই এখন তল্লাশি চলছে। দুদিন পর গ্রেপ্তার করা হলো একজনকে। আগে সন্তোষ যাদব খুনের ঘটনায় 4 জনকে আটক করা হয়েছিল। সঙ্গে রয়েছেন অনন্ত। অনন্ত, এখনো পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হলো না কেন? দেখো, সেটাই কিন্তু প্রশ্ন, সেটাই ভাবাচ্ছে নৈহাটিবাসীকে, যে এখনো 72 ঘন্টা হতে চললো, এখনো কেন পর্যন্ত মূল অভিযুক্তরা ধরা পড়লো না। আর তারা প্রকাশ্য দিবালোকেই তাকে পিটিয়ে খুন করে পালিয়ে গেল অবাধে, তাদের কেউ ধরতে পারলো না। আর যাকে গ্রেপ্তার করা হয়েছে অক্ষয়, সেই অক্ষয় কিন্তু আজকে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হলো 10 দিনের পুলিশ রিমান্ডে। এরপর তাকে পুলিশে হেফাজতে এনে তাকে জিজ্ঞাসাবাদ হয়তো করা হবে। তবে বাকি যে যারা মূল অভিযুক্ত, যারা এই ঘটনার সাথে যুক্ত, যাদের সিসিটিভিতে দেখা গেছে, তাদের কিন্তু এখনো অধরা পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। যে বিশপুর থেকে আরম্ভ করে পুরো টিটাগড়, বেলঘরিয়া, কামারহাটি, ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল, সমস্ত জায়গায় তল্লাশি চলছে। প্রতিটি থানাকে তাদের ছবি দেওয়া হয়েছে, প্রতিটি থানা তাদের নজরদারি রেখেছে। তবে তারা এ রাজ্যে আছে না ভিন রাজ্যে আছে সেটাও কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। কিন্তু এইটুকু সময়ের মধ্যে ভিন রাজ্যে যাওয়া অসম্ভব, এটাও পুলিশের যেমন ধারণা। আবার তারা এপার পেরিয়ে ওপারে তারা গিয়ে তারা বিহার চলে গেছে কিনা বা অন্য কোনো প্রদেশে চলে গেছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। তবে ধন্যবাদ। এদিকে এই ঘটনার পরে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, হামলা চালিয়েছে তৃণমূল, এরকম অভিযোগ উঠছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই অভিযোগ করেন। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন থেকে নজর ঘোরাতে বিজেপি কর্মীদের বাড়ি, পার্টি অফিসে ভাঙচুর করা হচ্ছে, পার্থ ভৌমিকের নির্দেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। তৃণমূলের পোশাক গুন্ডা, একজন মদ বিক্রি করে, একজন হচ্ছে লোটো চালায়, লোটো, যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে। গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, পকেট মারি হচ্ছে এক কথায়, এবং চোখের সামনে হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এবং পার্থ ভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। পার্থ ভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাটে, এটা চলতে পারে না। এরা তো যুক্ত নয়, তাহলে এদের উপর হামলা কেন? এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। যে অর্জুন সিং উদ্দেশ্য প্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে এই ধরুয়া রাজেশকে দিয়ে সন্তোষকে খুন করালো, এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং। সুকান্তবাবু কি বলতে চাইছে? আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন ভাঙচুর করব? আমি সুকান্তবাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না, আমি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস করি। গণতান্ত্রিক পদ্ধতিতে এই খুনের রাজনীতি আমরা ব্যারাকপুরে শেষ করব। সুকান্ত বাবুদের সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না 2026। গুন্ডাদের লড়াই, তৃণমূলে একটা গুন্ডা মেরেছে, এই জিনিসটাকে ঘুরিয়ে 2026-এর জন্য পরিকল্পনা, বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো, তাদেরকে চমকানো, ধমকানো। 20-25টা বাড়ি ভাঙচুর হয়েছে। আমার বেয়ান আর সিপি বেয়ানের কথা না, আমরা সত্যি কথা বলেছি, আর সিপি সত্যি কথা বলেছে যে গুলি চলেনি। তাই এর জন্য তাকে যেতে হলো, এটা একটা দুঃখের ব্যাপার আছে। কিন্তু ও তৃণমূলে 1 নম্বর লোক ছিল, ও 10,000-15,000 টাকা নিয়ে গুন্ডাদেরকে সিকিউরিটি দিত, আর এখন ভালো মানুষকে সিকিউরিটি না, গুন্ডাদেরকে সিকিউরিটি দিত। আর এই এসছে, মানে তার মানে বোঝা গেল যে তৃণমূল কাছে পুলিশ আর গুন্ডা ছাড়া কেউ নেই। এদিকে দুর্গাপুরে সেখানে বিজেপি নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল। দুর্গাপুরে স্টেট ডায়েরি কলোনির ঘটনায় উত্তেজনা, তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি, ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের। গত শুক্রবার বাড়ির সামনে একটি দোকানে জিনিস কিনতে গিয়েছিলেন দুর্গাপুরে 27 নম্বর ওয়ার্ডে বিজেপি মহিলা নেত্রী ঝুমা চক্রবর্তী। সেখানে জিনিস কেনা নিয়ে বচসা হয়, যার রেশ করায় শনিবার সকালে বিজেপি নেত্রীর অভিযোগ আচমকা বেশ কয়েকজন তার বাড়ির সামনে এসে ঢিল ছুড়তে শুরু করে। তার স্বামী, ছেলে আর পোষ্যকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পুলিশের সামনেও তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করছেন বিজেপি নেত্রী। তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি। আমি বেঁচে আছি, ওদের আগে থেকে প্ল্যানিং ছিল, সামনেই পার্টি অফিস, দোকানের ওই সামনেটাই, পাশেই আমার গেটের সামনে পার্টি অফিস, ওখানে এসে ওদের সব মানে টিএমসির
যে নেতারা তারা ওখানেই ছিল। ওখানে হচ্ছে গপ্পু, মনোজ সাউ, তারপরে নমিত চাকি, তারপরে মহাদেব কর্মকার, এরা সবাই ছিল, ওদের মহিলা কর্মী ছিল। ওখানে আমাকে চুলের মুঠি ধরে ফেললে ওই পুরুষগুলো আমাদের মানে ওদের পার্টি অফিসে ঢুকিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে, দিয়ে ওদের কাছ থেকে মেয়েগুলো মুখ ফুক চেপে ধরে যাতে পাড়ার এলাকার লোকজন শুনতে না পায়। ওখান থেকে কোনো রকম ছিটিয়ে আমি ছুটে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর আমাকে খুব মারধর করেছে, এবার অত্যাচার করেছে, শ্লীলতাহানির চেষ্টা করেছে পার্টি অফিসে ঢুকিয়ে। এবার আমি বাড়ি চলে আসি। তো বিজেপি সারা ভারতবর্ষে দাদাগিরি করছে। বাংলায় কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। দোকানে কাছে মাল নিয়েছেন, মালের পয়সা আগেকার মেটান, আবার মাল নেবেন, আবার পয়সা দেবেন। দোকানদারের সঙ্গে গ্রাহকের কারবার, এর সঙ্গে পার্টির কী আছে? এর সঙ্গে পার্টির কোনো সম্বন্ধ নেই। ওনাদের আচরণ ঠিক করতে বলুন, পুলিশে কেস করতে বলুন, পুলিশ প্রশাসন সেটা বুঝে নেয়। তৃণমূলের সঙ্গে কোনো গন্ধ নেই। তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে সেই ঝুমা চক্রবর্তী আক্রমণ করেছে। একবার নয়, গতকালও আক্রমণ হয়েছে। তার একটাই কারণ, ঝুমা চক্রবর্তী তারা ওই এলাকায় প্রভাবশালী বিজেপি নেতা, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ঘরে থাকতে দেওয়া হবে না। দুর্ভাগ্যের বিষয়, পুলিশের সামনেই পুরো এলাকার তৃণমূলের নেতা নেত্রী এসে পরে ঘরে ঢিল ছুটছে, আক্রমণ হচ্ছে। সেই এলাকাতে সবজির দোকান আছে, মুদিখানা দোকান আছে, তারা বলে যাচ্ছেন কেউ সবজি দেবেন না, তাকে বয়কট করুন। কেন? সে বিজেপি করে বলে। সুকান্ত মজুমদার এই ঘটনার পর তিনি কি বলছেন শুনুন। দাবি করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনেই পুরোটা হচ্ছে, সে কুচবিহার হোক বা ব্যারাকপুর হোক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বিধানসভা ভোট চলে এসছে, এখন যদি ভয় দেখানো যায় তাহলে পরে উনি জিতবেন, নচেত হলে জেতার কোনো চান্স নেই। কিন্তু তবুও আমরা বলছি, যতই ভয় দেখান, যতই বাড়ি ভাঙুন, যতই বিজেপি নেতা নেত্রীদের উপর আক্রমণ করুন না কেন, মারুন, বিজেপি লড়াই ছেড়ে যাবে না। শেষ পর্যন্ত আমরা এই শেষ দেখে ছাড়বো। আর যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে সিংহাসন থেকে কান ধরে না নামাচ্ছি, ততক্ষণ পর্যন্ত বিজেপির লড়াই থামবে না। নন্দীগ্রামে শুভেন্দুর প্রস্তাবিত রাম মন্দির ঘিরে বিতর্ক উস্কে দিলেন কোথাও কুণাল ঘোষ। সোনাচূড়ার ওই জমি হাসপাতাল তৈরির জন্য দেওয়া হয়েছিল, নিজের নামে জমি রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন শুভেন্দু, অভিযোগ কুণালের। আগে হাসপাতাল হবে, তারপর মন্দির। নন্দীগ্রামে এক অনুষ্ঠানে গিয়ে হুঁশিয়ারি কুণাল ঘোষের। নিজের নামে রেজিস্ট্রি করা জমি, সেটা তো বিজেপির হয়ে যেতে পারে না। ওই জমিতে শহীদের রক্ত, ওই জমিতে শহীদ পরিবারের চোখের জল। তাই সুফিয়ানরা তাহের বাপ্পাদের বলবো, মানুষের কাছে আরেকবার যেতে, যে মন্দির কেউ করছে করুক, আমরাও চাই মন্দির হোক, মন্দিরের কেউ বিরোধিতা করছে না, কিন্তু মানুষকে দেয়া যে কথা কথা রাখতে হবে, বিশ্বাসঘাতকতা চলবে না। ওই জমিতে প্রথমে আগে হাসপাতাল করতে হবে, বাকি অংশে কেউ কোনো মন্দির করলে সে করতে। আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচূড়া। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। ওখানে ভোগশালা, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা, যেভাবে রেয়াপাড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি, ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে। সোনাচূড়ার জমিতে রাম মন্দিরই হবে দাবি করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাম মন্দির বিষয়টা সোনাচূড়া মানুষের আবেগ একটা আছে, সেই জায়গাটাকে তাকে সেই মর্যাদা দেয়া, সেই সঙ্গে নন্দীগ্রাম মানুষের আবেগকে মর্যাদা দেয়া। নিশ্চিত কেবলমাত্র রাম মন্দির হবে না, এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাই করা হবে। এবং তিনি তার ব্যক্তিগত নামে সম্পত্তি করেছেন বলে অভিযোগ করছেন। তিনি তার জায়গাটাকে রেজিস্ট্রেশন করেছেন এবং এটা ট্রাস্টি বোর্ড একটা হবে, ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সেখানে কাজকর্ম হবে। তবে এই নিয়ে যে বিতর্ক উস্কে দিয়েছেন কুণাল ঘোষ, যা নিয়ে রাজনৈতিক তরজা চলছে, সেখানে সিপিএম এর কি বক্তব্য? সিপিএম এর বক্তব্য, নন্দীগ্রামের মানুষ কর্মসংস্থানই চায়, বরং বিজেপি ও তৃণমূল মিলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি, নন্দীগ্রামের মানুষ চাইছে কর্মসংস্থান। সেটাকে ভুলিয়ে দিয়ে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে নন্দীগ্রামের মানুষ সঠিক সময়ে সঠিক উত্তর দিয়ে দেবে।
মহাকুম্ভের দিকে নজর রাখি, পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় সেখানে। মৌনী অমাবস্যা দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কাল বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের ব্যবস্থাপনায় ফাঁক রাখতে নারাজ যোগী প্রশাসন। তদারকিতে আসরে স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে মহাকুম্ভে দিনভর দফায় দফায় বৈঠক করেন তিনি। সরেজমিনে খতিয়ে দেখেছেন মেলার নিরাপত্তা ব্যবস্থা। স্নানের ব্যবস্থা 100% ত্রুটিবিহীন করার নির্দেশ দিয়েছেন। পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জোনাল সিস্টেম মেনে স্নান করতে হবে পুণ্যার্থীদের। স্নান করতে যাওয়া এবং পুণ্যার্থীদের স্নান সেরে ফেরার রুট সম্পূর্ণ আলাদা। যে রুট দিয়ে পুণ্যার্থীরা মেলা গ্রাউন্ডে প্রবেশ করবেন তার নিকটবর্তী ঘাটেই স্নান করতে হবে। জনস্রোত যেন কোথাও মুখোমুখি না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশকে। ভিড় নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর মোতায়েন থাকবে পুলিশ সহ নিরাপত্তা বাহিনী। এবার সরস্বতী পুজোর খবরের দিকে একটু নজর রাখি, কারণ আজ ও কাল সরস্বতী পুজো রয়েছে। স্কুল কলেজ থেকে বাড়ি বাড়ি বাণী বন্দনা চলছে। বাগদেবীর আরাধনায় সামিল তারকারাও। প্রতি বছরের মতো এবারও ডোনা গঙ্গোপাধ্যায় নাচের স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা হয়, জান সৌরভ গঙ্গোপাধ্যায়। সারাদিন বাড়িতেই সানার পুজো দেখতে এসেছি। সানা এসছে বাইরে থেকে কাল, ওর সাথে পুজো দেখতে এসছে। এই পুজোর প্রোগ্রাম সরস্বতী পুজো, ডোনা স্টুডেন্টরা আছে এখানে। একটা স্পেশাল খাওয়া দাওয়ার থাকে, আইটেম কি কি থাকছে আজকে? আমি দেখিনি, আমি এত নজর দিই না গো। আমার সরস্বতী পুজোর বয়স চলে গেছে। আমার ছোটবেলায় সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে ছিল না। হ্যাঁ, আমরা মানে কনজারভেটিভ ভাবে বড় তো সব ছিল না। তরুণ প্রজন্মকে কি বলতে চাও আজকে দিনটা? আমি তরুণ প্রজন্মকে কিছু বলতে হয় না, তারা নিজেদের ব্যবস্থা করে নেয়। নিজেদের প্রোডাকশন হাউসের পুজোয় রাজ এবং শুভশ্রী অ্যাকচুয়ালি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং যেহেতু পুজোটা প্রতি বছর হয় এবং আমরা সবাই মুখিয়ে থাকি, তো প্রস্তুতি শুধু আমি নই, আমাদের অফিসে যারা যারা কাজ করেন, মানে যারা যারা আমরা একসাথে সবাই কাজ করি, সকলে মিলে আমরা এটা করি। তো বেশিরভাগ দায়িত্বই কিন্তু তাদের ওপরে থাকে এবং তারা উৎসাহের সঙ্গে এই জিনিসটা করে। সো অনেকটা বেশি দায়িত্ব তাদের ওপর থাকে, অবশ্যই আমাদের ওপরেও থাকে, বাট ওরা ছিনিয়ে নেয় দায়িত্ব। প্রত্যেক বছর যা থাকে তাই, খিচুড়ি, লাবড়া, আলুর দম, ছোলার ডাল, কচুরি, মিষ্টি, কুলের চাটনি, যা যা থাকে, মিষ্টি ফিষ্টি। আমাদের প্রতি বছরের মানে ভোগের মেনু এখন সবারই মুখস্থ। সরস্বতী পুজোর সাজে যে কোনো সাজে দেখি ভাই একই রকম লাগে, মানে মনটা হু হু করে ওঠে। আমারও যে কোনো সাজে মন হু হু করে ওঠে। বাগুইয়াটিতে নিজের গানের স্কুলে বাগদেবীর আরাধনায় তৃণমূল বিধায়ক ও সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। এই দিনটার সাথে বিধায়ক হিসেবে কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, কিন্তু একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীতের ছাত্রী এবং যার জীবনটা ময় হয়ে রয়েছে, তো সেখানে আমাদের ছোটবেলা থেকেই সরস্বতী পুজো দিনটা একটু স্পেশাল। কারণ হচ্ছে ছোটবেলায় সরস্বতী পুজো মানেই হচ্ছে এমন একটা দিন যেদিনকে সমস্ত বই পারলে দিয়ে দেবো, তাহলে আর সারা বছর পড়তে হবে না, একদিনেই সমস্ত পড়া মাথায় ঠাকুর ঢুকিয়ে দেবে। এটা ছিল ছোটবেলার পুজো। এখন যত বড় হচ্ছে, এখনের পুজো হচ্ছে সৎ পথে রেখো, ঠিক পথে রেখো, সুরে রেখো, গানে রেখো। নিজের গানের স্কুলে সরস্বতী পুজো করলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। প্রত্যেক বছর যেভাবে পালন হয় আজকেও সেইভাবেই পালন করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন যে আমাদের গোটা পরিবার, ইমন সঙ্গীত একাডেমির স্টুডেন্টসরা, তারা সবাই এসেছে এবং আমার মায়ের প্রতিষ্ঠিত মা সরস্বতী এবং আমাদের প্রতিষ্ঠিত জগন্নাথ দেব, ওখানে শিব ঠাকুর রয়েছেন, লোকনাথ বাবা রয়েছেন, আমার মা রয়েছেন। এগুলো আলাদা করে পুজো তো সেই অর্থে ওরকমভাবে আমি বলবো না, তবে আমি বলবো যে এই একটা দিন একটু বেশি করে উদযাপন। আমরা সঙ্গীতের ছাত্রছাত্রী, আমরা সারা বছরই মা সরস্বতীর আরাধনা করি দিন রাত, কিন্তু আজকে একটু বেশি করে উদযাপন করি।